এই নীল, তোর মামাতো বোনের সাথে তোর বিয়ে ঠিক করেছি। 1 সপ্তাহ পর তোদের বিয়ে হবে। তুই বাড়ি থেকে কোথাও যাবি না। মানে তুমি এসব কি বলতে চাও আম্মু? মামাতো বোনের সাথে আমার বিয়ে ঠিক করেছো? আমার তো মামাতো বোন দুইটা। মারিয়ার সাথে বিয়ে ঠিক করেছো নাকি কবিতার সাথে ঠিক করেছো? মারিয়ার সাথে তোর বিয়ে ঠিক করেছি। মারিয়া দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর, এবং আমাদের কথাবার্তাও শুনে চলে। তাকে বিয়ে করলে তুই অনেক সুখে থাকবি। আমরা চাই না এবারই মেয়ে অন্য কোথাও বিয়ে হোক। আম্মু, মারিয়ার মতো অহংকারী মেয়ের সাথে আমি থাকতে পারবো না। তুমি এখনই আব্বুকে বলো বিয়েটা ভেঙে দেওয়ার জন্য। ওর সামান্য একটু সুন্দর রূপ দেখে সে মানুষের সাথে অনেক খারাপ ব্যবহার করে। গত পরশুদিন ও আমাকে নিয়ে উপহাস করেছে। আমি নাকি দেখতে কালো, কেউ নাকি আমাকে বিয়ে করবে না। আরে এরকম একটু একটু করবে এখনকার মেয়েরা। তাই বললে যে তুই এরকম কিছু বলবি সেটা করিস না। একবার বিয়ে করে ফেল, এরপর দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। দেখো, আগে তুমি মারিয়ার সাথে কথা বলে নাও, এরপর আমার সাথে বিয়ে ঠিক করার চিন্তা ভাবনা করবে। আমি যখন একবার না করে দিয়েছি মারিয়াকে আমি বিয়ে করব না, সো আমি মারিয়াকে বিয়ে করব না। এই বলে নীল চলে আসলো। বাইরে হাঁটতে হাঁটতে সজীবদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো সজীবদের বাসায়। কলিং বেল দিতেই সজীবের আম্মু এসে দরজা খুলে দিল। নীলকে দেখে বলতে লাগলো, আরে নীল, তুমি এই সময় এখানে? ভিতরে আসো, সজীব বাড়িতে আছে। বাড়িতে একা একা ভালো লাগে না, এটার জন্য আর কি চলে আসলাম আপনাদের বাসায়। সজীবকে নিয়ে একটু ঘুরতে বের হব, দেখি কোথায় যাওয়া যায়। আচ্ছা, তুমি সজীবের রুমে যাও, দেখো সজীব হয়তো শুয়ে শুয়ে গেম খেলতেছে। তাকে বলেছিলাম তার আব্বুর সাথে কাজে যাওয়ার জন্য, কিন্তু সে যায়নি। এখন তো এসএসসি পরীক্ষা দিয়েছি, এখন না হয় কিছুদিন আমরা রেস্ট করি, এরপর না হয় কাজকর্ম করা যাবে। সারা বছর তো কাজ করে যাব, তখন তো কেউ আর বাধা দিবে না। হ্যাঁ, এটা ঠিক বলেছো, সারা বছর তো কাজ করবে পরিবারের জন্য। আচ্ছা যাও এখন সজীবের কাছে। আর একটা কথা, তোমরা বেশি দূর যাবে না, কারণ এখনকার দিন খুবই খারাপ। ঠিক আছে আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা বেশি দূরে যাব না। এই বলে নীল চলে আসলো সজীবের রুমে। এসে দেখে সজীব বসে আছে। নীলকে দেখে সজীব উঠে বসলো আর বলতে লাগলো, কি রে নীল, হঠাৎ এই সময় আসলি যে? বাড়িতে কোনো সমস্যা হয়েছে নাকি? না, বাড়িতে কোনো সমস্যা হয় নাই, তবে অন্য একটা সমস্যা হয়েছে। মারিয়ার সাথে আমার বিয়ে ঠিক করেছে আব্বু আম্মু। তুই তো জানিস মারিয়া মেয়েটা কেমন। তাকে যদি আমি বিয়ে করি তাহলে আমার জীবন নরকে পরিণত করবে ওই মেয়েটা। দেখ নীল, কোনোভাবেই ওই অহংকারী মেয়েকে বিয়ে করা যাবে না। ওই অহংকারী মেয়েকে বিয়ে করলে তুই জীবনে কখনো সুখী হতে পারবি না। তুই বাসায় ভালোভাবে তাদেরকে বুঝিয়ে বল, ওরা বুঝবে। গতকালকে আমার সামনে যে একটা অপমান করেছে, তুই শুধু না করেছিলি, এটার জন্য কিছু বলি নাই। না হলে কি যে বলতাম, তখন তুই দেখতি। আমি বাসায় বলে এসেছি যে আমি মারিয়াকে বিয়ে করব না। এখন চলো কোথাও থেকে ঘুরে আসি, এরপর না হয় বাসায় যাব, দেখি কি বলে। হ্যাঁ চল, তাহলে যাওয়া যাক। এই বলে নীল আর সজীব চলে আসলো নদীর ধারে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর সজীব নীলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা নীল, একটা প্রশ্ন করব, সঠিক উত্তর দিবি তো? হ্যাঁ বল, কি প্রশ্ন করবি? ধর বাড়ি থেকে তোকে জোর করে তোর মামাতো বোন মারিয়ার সাথে তোর বিয়েটা দিয়ে দিল, পরে তোরা থাকবি কি করে? মানে এখানে থাকবি নাকি ঢাকায় চলে যাবি? আমার তো ওই মেয়েটাকে একদম পছন্দ হয় না। কত ছেলের সাথে রিলেশন করে, হাত ধরে ঘোরাঘুরি করে, আরো কত কিছু করেছে। আমি চাইতেছি না মারিয়াকে বিয়ে করার জন্য। তবে এখান থেকে ঘোরাঘুরি করে এরপর মারিয়ার বাড়িতে যাব, মারিয়াকে বুঝিয়ে বলবো, দেখি সে কি বলে। হ্যাঁ দেখ, তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমি তোর কাছে কিছুই লুকাতে চাই না। মারিয়ার সাথে আমিও 2 মাস রিলেশন করেছিলাম। মারিয়া আমাকে ধোকা দিয়ে অন্য ছেলের সাথে রিলেশনে গেছে। এরপর থেকে আমি আর মারিয়ার সাথে কথা বলি না। হ্যাঁ, আমি জানতাম সে এরকম করবে।
আমি তোকে আগেই বলেছিলাম মারিয়া মেয়েটা ভালো না, কিন্তু তুই তো আমার কথা শুনলি না, তার সাথে রিলেশনে গেলি। এখন দেখলি তো কি হয়েছে। আচ্ছা বাদ দে ওর কথা, তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। আর তুই মারিয়ার সাথে বোঝাপড়া করে এরপর সামনের দিকে পা ফেলবি, না হলে কিন্তু বন্ধু জীবনটা একেবারে নরক বানিয়ে দেবে ওই মেয়েটা। নীল ওইখান থেকে চলে আসলো মারিয়াদের বাসায়। এসে দেখে মারিয়া বারান্দায় বসে ফোনে যেন কার সাথে কথা বলতেছে। মারিয়াকে দেখে নীল বলতে লাগলো, মারিয়া শোন, তোর সাথে আমার কিছু কথা আছে, একটু এদিকে আয় তো। বল কি হয়েছে, আর কি বলবি তাড়াতাড়ি বলবি, আমার সময় নেই তোর সাথে কথা বলার। দুই বাড়িতে কি হচ্ছে তুই জানিস? তোর আর আমার বিয়ের কথাবার্তা চলতেছে। তো কি হয়েছে? বিয়ের কথাবার্তা চলতেছে, চলুক, দরকার পড়লে বিয়ে বসবো। কারণ বিয়ের পর তো আমি আর তুই ঢাকা চলে যাব, ওখানে গিয়ে আমি আমার মতো থাকবো, তুই তোর মতো থাকবি। দেখ মারিয়া, তোর মতো অহংকারী মেয়েকে আমি বিয়ে করতে চাই না। তুই অনেক জ্বালিয়েছিস আমাদেরকে। আমারও ইচ্ছা নাই তোর মতো একটা কালো ছেলেকে বিয়ে করার। একবার বিয়েটা হতে দে, ঢাকায় যাই, এরপর ডিভোর্সের ব্যবস্থা করতেছি। ঠিক আছে, তুই যেহেতু রাজি আছিস তাহলে আমি আর কি বলবো, আমার আর কিছু বলার নেই। এই বলেই নীল মারিয়াদের বাড়ি থেকে চলে আসলো তাদের বাড়িতে। এসে দেখে তার মামা মামি তাদের বাসায় বসে আছে। নীলকে দেখে তার মামা বলতে লাগলো, কিরে নীল, কোথায় গিয়েছিলে? তোকে এতক্ষণ ধরে খুঁজতেছি, কোথাও পাচ্ছি না। কেন মামা, কি হয়েছে? আমাকে এতক্ষণ ধরে খুঁজতেছিলে কেন? তোর আর মারিয়ার বিয়ে ঠিক করেছে, এটা তো তুই ভালো করে জানিস। আমরা চাইতেছি যে আজকে তোদেরকে বিয়ে দিয়ে 2 দিন পর বাড়িতে রেখে এরপর তোদেরকে ঢাকায় পাঠিয়ে দিব। ওখানে 2-1টা কোম্পানিতে চাকরি করবি আর মারিয়া পড়ালেখা করবে। মামা, একবার ভেবেচিন্তে আপনি দেখে নেন, আমার সাথে আপনার মেয়েকে বিয়ে দিলে আপনার মেয়ে আমার সাথে থাকবে নাকি? আপনার মেয়ে তো অনেক অহংকার। আপনার মেয়ে একটু সাদা বলে, আর আমরা তো কালো, এটার জন্য তো আমরা অহংকার দেখাতে পারি না। আর এসব বিয়ের পর একদম ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। একবার বিয়েটা হতে দে, তারপর দেখবি সবকিছু ঠিক হয়ে গেছে। নীল আর কিছু না বলে চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় বসে আছে আর মনে মনে চিন্তা করতেছে। আমরা যদি ঢাকা যাই তাহলে মারিয়া তো অনেক বাজে হয়ে যাবে, ছেলেদের সাথে ঘোরাঘুরি করবে, আরও কত কিছু করবে। আমি আব্বু আম্মুকে কিভাবে বোঝাই, তার চেয়ে অনেক অহংকার। এসব চিন্তা করতেছে নীল, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে মারিয়া কল দিয়েছে। কলটা রিসিভ করতে ওই পাশ থেকে মারিয়া বলতে লাগলো, শোন, আব্বু আম্মু যেটা বলতেছে সেটা চুপচাপ মেনে নিবে। যদি কোনো কথা বলেছিস তাহলে ঢাকায় যাই, এরপর তোর ব্যবস্থা করব। ফোন রাখলাম এখন। এই বলে মারিয়া ফোনটা কেটে দিল। এদিকে নীল কি করবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ পর নীল চলে আসলো নিচে। দেখে ছোটখাটো আয়োজন করছে সবাই। নীল বাড়ি থেকে বের হয়ে সোজা চলে আসলো তার প্রিয় একটা জায়গায়। নীলের যখন বেশি মন খারাপ থাকে তাহলে তখন সে এই জায়গায় এসে বসে থাকে চুপচাপ। সন্ধ্যা বসে থাকার পর নীল চলে আসলো তাদের বাড়িতে। তার রুমে বসে আছে এমন সময় তার আম্মু এসে বলতে লাগলো, নীল, নিচে আয়, কাজী সাহেব এসেছে তোদের বিয়ে পড়ানোর জন্য। নীল চলে আসলো তার আম্মুর সাথে নিচে। বেশ কিছুক্ষণ পর কাজী সাহেব সবার সাথে কথা বলিয়ে বিয়েটা করিয়ে দিয়ে চলে গেল। বাড়ি পুরো আনন্দে মেতে আছে, কিন্তু নীলের মুখে একটু হাসি নেই। রাতে খাওয়া দাওয়া করে নীল আর মারিয়া চলে আসলো রুমে। এমন সময় মারিয়া নীলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শোন, আমি খাটে ঘুমালাম, তুই নিচে ঘুমাবি, আর রাতে যদি আমাকে ধরার চেষ্টা করেছিস তাহলে তোর গলা টিপে ধরবো আমি। এই বলে মারিয়া উল্টো দিকে ঘুরে ঘুমের দেশে পাড়ি জমালো। এদিকে নীল ব্যালকনিতে এসে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, মানুষের রূপ দিয়ে কি আল্লাহ আপনি সবাইকে সৃষ্টি করেছেন? যদি রূপ দিয়ে সৃষ্টি করতেন তাহলে আমাকে এরকম কালো বানাইলেন কেন? সবাই তো আমাকে অপমান করে। আজকে আপনার এক বান্দিকে বিয়ে করেছি, সে তো তার রূপের অহংকার নিয়ে অনেক বড়াই করে। এসব বলতেছে নীল। বেশ কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে থাকার পর নীল চলে আসলো তার রুমে। নিচে একটা চাদর বিছিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টায় মারিয়া ঘুম থেকে উঠে নীলকে ডাকতে লাগলো, এই নীল, ওর তাড়াতাড়ি, বিছানায় গিয়ে শুয়ে থাক, সবাই ডাকাডাকি করবে। যদি কেউ দেখতে পায় তুই নিচে ঘুমিয়ে আছিস তাহলে সবাই অন্যরকম কিছু ভাববে। নীল চুপচাপ নিচে থেকে উঠে খাটের উপরে শুয়ে পড়লো। বেশ কিছুক্ষণ খাটের উপরে শুয়ে থাকার পর নীল বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে।
এত সকালে নীলকে ঘুম থেকে উঠে যেতে দেখে তার আম্মু বলতে লাগলো, কি রে নীল, এত সকালে ঘুম থেকে উঠে গেলি? মারিয়া কোথায়? মারিয়াকে তো দেখছি না, সে ঘুম থেকে উঠে নাই নাকি? হ্যাঁ আম্মু, ঘুম থেকে উঠেছে, তবে এখন নিচে আসবে না, বেশ কিছুক্ষণ পর নিচে আসবে বলল। আমি একটু বাইরে যাইতেছি। এই বলে নীল চলে আসলো বাহিরে। 3 রাস্তার মোড়ে মতিনের দোকানে বসে রুটি খাচ্ছে আর চিন্তা করছে। এসব এমন সময় পেছন থেকে সাব্বির বলে উঠল, কি রে নীল, শুনলাম কালকে বিয়ে করেছিস। বাসরাত কেমন হয়েছে মারিয়ার সাথে? মারিয়া তো তোকে আবার পছন্দ করে না, কিভাবে তোকে বিয়ে করলো বুঝলাম না। নিশ্চয়ই তার কোনো প্ল্যান আছে। এখানে প্ল্যান না থাকলে এসে কখনোই বিয়ে করতো না। এইসব কথা বলতেছে সাব্বির নীলকে। বেশ কিছুক্ষণ নীল চুপ থাকার পর সাব্বিরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হ্যাঁ, তার একটা প্ল্যান আছে। সে ঢাকা গিয়ে পড়ালেখা করবে এবং ছেলে মেয়েদের সাথে ঘুরে বেড়াবে। আবার আমার সাথে থাকবে না, অন্য জায়গায় থাকবে। এটাই হচ্ছে তার প্ল্যান। আমাকে বিয়ে না করলে তো সে কোথাও যেতে পারবে না, কারণ মামা তাকে কোথাও যেতে দেয় না। হ্যাঁ, সব কিছু বুঝলাম। আর একটা কথা, আর যাই করিস না কেন, আমার মনে হয় না এই মেয়ের সাথে সংসার করতে পারবি বেশি দিন। মেয়েটা হচ্ছে 12 বাতারি এবং অনেক অহংকারী। একদম ঠিক বলেছিস। তবে দেখি, ঢাকায় গিয়ে যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে না হয় দেনমোহরের টাকাটা জমিয়ে তাকে ডিভোর্স দিয়ে দিবে, কারণ ওর মতো মেয়ে আমার বউ হবার যোগ্য না। কালো হয়েছি তো কি হয়েছে? একদম ঠিক কথা বলছিস। আমরা কালো বলে কি মানুষ না, নাকি অবশ্যই আমাদেরকে পছন্দ করবে মেয়েরা? হঠাৎ নীলের কয়টা বেজে উঠলো, পকেট থেকে ফোনটা বের করে দেখে মারিয়া কল দিয়েছে। মারিয়ার কলটা পেয়ে নীল কলটা রিসিভ করে বলতে লাগলো, কি ব্যাপার, এই সময় ফোন দিয়েছো? আমি একটু বাইরে আছি, আম্মুকে তো বলে আসলাম তোমরা খাবার খেয়ে নাও। আমি বাইরে বন্ধুদের সাথে খাবার খাচ্ছি। তোর খাওয়া নিয়ে আমার কোনো চিন্তা নেই। শোন, আমি তোকে কি বলি, আজকে আমার আব্বুকে বলবি যে আজকে রাতে ঢাকা যাবি এবং ওইখানে থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য। আজকে বলতে পারবো না, আর 2 দিন যাক, এরপর বলবো। এই বলে নীল ফোনটা কেটে দিল। ওইদিকে মারিয়া রাগে গজগজ করতে করতে চলে আসলো নিচে। মারিয়াকে রাগান্বিত অবস্থায় দেখে নীলের আম্মু বলতে লাগলো, কি ব্যাপার মারিয়া, কি হয়েছে? তোকে এরকম রাগান্বিত দেখাচ্ছে কেন? নীলের সাথে কি ঝগড়া হয়েছে তোর? হ্যাঁ, নীলের সাথে ঝগড়া হয়েছে। নীল বলছিল যে আজকে রাতে ঢাকা চলে যাবে আমাকে নিয়ে। আমি তাকে বলেছিলাম যে আরো 2-1 দিন থেকে যাই, কিন্তু সে বলতেছে যে আজকে রাতেই যাবে। আচ্ছা, আজকে রাতে গেলে তুই চলে যাবি, সমস্যা কি? আবার যখন তোর কলেজ বন্ধ দেবে তখন না হয় আবার চলে আসবি। ঠিক আছে, আপনি নীলকে ভালোভাবে বুঝিয়ে বলবেন, সে আমার কথা শুনে না। আমি সবসময় যাতে আমার কথা শুনে ওইরকম ভাবে চলাফেরা করতে বলবেন। ঠিক আছে, তুই এখন তোর রুমে যা, যখন নীল আসবে তখন না হয় আমি নীলকে বুঝিয়ে বলে দেবনি। মারিয়া চলে গেল নীলের রুমে। এদিকে নীল তার বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। নীলকে দেখে তার আম্মু বলতে লাগলো, কি রে নীল, তুই মারিয়ার সাথে ঝগড়া করছিস কেন? আজকে বিয়ে করলি আর আজকে ঝগড়া করা শুরু করে দিয়েছিস? তোকে বারবার বারণ করেছিলাম মেয়েটার সাথে ঝগড়া করবি না, তবুও ঝগড়া লাগছে। ঢাকায় যাবি আজকে বললেই তো হতো, তাহলে কি আমরা মানা করতাম? আম্মু, আমি আবার কখন বললাম আমি ঢাকা যাব? আমি তো বলেছি যে 2-3 দিন পর যাব ঢাকা। মারিয়া তো পাগল হয়ে গেছে ঢাকা যাওয়ার জন্য। এত মিথ্যে কথা বলিস কেন? মেয়েটা তোকে বলেছে যে 2-3 দিন বাড়িতে থাকবে, কিন্তু তুই বলছিস যে আজকে রাতেই ঢাকা যাবি। মেয়েটা তো কখনো আমাকে মিথ্যে বলে না। আম্মু, তুমি আমাকে বিশ্বাস করো, আমি সত্যি কথা বলতেছি। আমি মারিয়াকে এসব কোনো কথা বলি নাই। মারিয়া নিজে বলেছে সে আজকে ঢাকা যাবে। হয়েছে হয়েছে, আর মিথ্যে কথা বলতে হবে না। এখন যা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। খাওয়া দাওয়া করবি না নাকি? আমি বাহির থেকে খাবার খেয়ে এসেছি, এখন আর কোনো কিছু খাবো না। এই বলে নীল চলে আসলো তার রুমে। এসে দেখে মারিয়া একটা ছেলের সাথে ভিডিও কলে কথা বলতেছে। নীলকে দেখে মারিয়া বলতে লাগলো, কিরে, তোর আম্মু কি বলেছে তোকে? আজকে রাতে কিন্তু ঢাকায় যেতে হবে, রেডি থাকিস। আমি সবকিছু রেডি করে রাখবো। আম্মুর কাছে মিথ্যা কথা বললি কেন?
আমি তোকে কখন বলেছিলাম যে আমি আজকে রাতে ঢাকা যাব? তুই তো বলেছিলি যে আজকে রাতে ঢাকা যাবি। হ্যাঁ, আমি তো বলেছিলাম আজকে রাতে ঢাকা যাব। তোর নাম দিয়েছি কারণ আম্মু সব সময় আমাকে বিশ্বাস করে, কিন্তু তোকে বিশ্বাস করে না, এটার জন্য তোর নাম দিয়েছি। ভালো কাজ করেছিস। এখন এক কাজ কর, আমার সকল কাপড় চোপড় গুছিয়ে রাখ। আর একটা কথা, ঢাকায় গিয়ে আমার সাথে থাকবি না অন্য কোথাও থাকবি? যাই করিস না কেন, তোর দেহটা অন্য ছেলের মাঝে মিলিয়ে দিস না। এই বলে নীল চলে আসলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বাহিরে বের হতেই দেখতে পেল মারিয়া ফোনে কথা বলতেছে আর কাপড় চোপড় গোছাচ্ছে। বেশ কিছুক্ষণ কাপড় চোপড় গোছানোর পর মারিয়া বলতে লাগলো, তোর সকল কাপড় এবং আমার সকল কাপড় গুছিয়ে ফেলেছি। এখন চল নিচে গিয়ে সবার সাথে বসে খাওয়া দাওয়া করবে। আমি বাহির থেকে খাবার খেয়ে এসেছি, এখন আর কোনো খাবার খাবো না। তুই যা খেয়ে নে সবার সাথে। মারিয়া চলে আসলো নিচে। মারিয়াকে একা আসতে দেখে তার আব্বু বলতে লাগলো, কিন্তু মারিয়া, নীল কোথায়? সে আসলো না যে? আমি সকাল থেকে খাবার খাই নাই আবু, নীল খাবার খেয়ে এসেছে বাহির থেকে, এটার জন্য এখন খাবে না, বলেছে একটু পর খাবে। আমরা খাবার খেয়ে নিই, নীল পরে না হয় খেয়ে নিবে। এই বলে মারিয়া বসে পড়লো চেয়ারে। সবার সাথে কথা বলতেছে আর খাবার খাইতেছে। এমন সময় নীলের আম্মু বলতে লাগলো, নীলের আব্বু, নীল তো আজকে ঢাকা চলে যাবে মারিয়াকে নিয়ে। ঢাকায় আমাদের বাড়ির চাবিটা দিয়ে দাও। এই নাও মারিয়া, এটা হচ্ছে আমাদের বাড়ির চাবি। আর মারিয়া ভালোভাবে দেখে শুনে রাখবি, থাকবে। ঢাকা শহরে তো আর আমরা থাকবো না। আপনারা আমাদের জন্য চিন্তা করবেন না, আমরা একদম ঠিকঠাক থাকবো। মারিয়া আরো কিছু কথা বলে চলে আসলো রুমে। এসে দেখে নীল ঘুমিয়ে আছে। বেশ কিছুক্ষণ মারিয়া বসে থাকার পর তার ফোন বেজে উঠলো। তাকিয়ে দেখে তার বয়ফ্রেন্ড ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে তার বয়ফ্রেন্ড বলতে লাগলো, কি ব্যাপার মারিয়া, তুমি আবার কল রিসিভ করছিলে না কেন এতক্ষণ? কতগুলো ফোন দিলাম তোমাকে, আর ঢাকা আসছো কখন? জান, আমি একটু নিচে সবার সাথে খাবার খাওয়ার জন্য গিয়েছিলাম, আর ঢাকা আজকে রাতে ট্রেনে উঠবো, তাড়াতাড়ি চলে যাব ওখানে। আমার জন্য চিন্তা করো না। ঠিক আছে ডান, ভালোভাবে আসবে, তোমার জন্য অপেক্ষায় রইলাম আমি। মারিয়া শান্তর সাথে আরো কিছু কথা বলে ফোনটা রেখে দিল। সন্ধ্যা 7টা বাজতেই নীল মারিয়াকে নিয়ে চলে আসলো স্টেশনে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেন আসলো। দুইজন ট্রেনে উঠে বসে পড়লো। এমন সময় মারিয়া নীলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোর আব্বু আমাকে তোদের বাসার চাবিটা দিয়ে দিয়েছে, বলেছে যে ওই বাসায় থাকার জন্য। আমি ঢাকায় যাওয়ার পর কালকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এরপর ঢাকায় বাসা দেখবি, আমার সাথে থাকতে পারবি না তুই। নীল কিছু বলতেছে না, একদম চুপচাপ বসে আছে। বেশ কিছুক্ষণ পর নীল মারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখ, ঢাকায় কিন্তু আমার আব্বু এবং তোর আব্বুর একটা সম্মান আছে। ভালো, তুই এই সম্মানটা নষ্ট করে দিস না। আমি আমার আব্বুর সম্মান নষ্ট করব নাকি কি করব, এটা তোর দেখার বিষয় না। তোকে যেটা বলেছি সেটা কর। রাত প্রায় 3টা। কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে ট্রেনটা থামলো। নীল আর মারিয়া গাড়ি থেকে নেমে চলে আসলো তাঁতির বাসায়। দরজাটা খুলে বাড়ির ভেতরে প্রবেশ করে লাইটগুলো দিতেই দেখতে পেল অনেক সুন্দর একটা বাড়ি। এটা দেখে মারিয়া বলতে লাগলো, বাহ, তোর আব্বু তো খুব সুন্দরভাবে একটা বাড়ি বানিয়েছে ঢাকা, কিন্তু এইভাবে ফেলে রেখেছে কেন? যদি ভাড়া দিয়ে দেই তাহলে তো অনেক টাকা ইনকাম হয়। আমি জানি না তারা কেন এটা ভাড়া দেয় নাই। আপনি এক কাজ করেন, উপরতলায় গিয়ে ঘুমিয়ে পড়েন, আমি নিচে ঘুমিয়ে পড়তেছি। আপনি যদি সকালে তাড়াতাড়ি উঠতে পারেন তাহলে আমাকে ফোন দিয়ে ডেকে দিয়েন, আমি রুম খোঁজার জন্য বের হয়ে যাব। ঠিক আছে, আমি সকাল সকাল তোকে ডেকে দিব। এইসব বলে মারিয়া চলে গেল ওইখান থেকে তার রুমে। এদিকে নীল সোফায় শুয়ে পড়লো। কখন যে ঘুমিয়ে গেছে তার খেয়ালই নেই। পরের দিন সকাল 7টায় নীল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো বাহিরে। খাওয়া দাওয়া করে রুম খোঁজার জন্য বের হয়ে গেল। সারাদিন ঘোরাঘুরি করে কোনো রকম একটা সিঙ্গেল রুম বের করলো। সন্ধ্যায় বাসায় এসে কলিং বেল দিতেই মারিয়া এসে দরজা খুলে দিল। নীল বাড়ির ভিতরে প্রবেশ করতে দেখতে পেল একটা ছেলে বসে আছে সোফায়। নীল মারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার মারিয়া, এই ছেলেটাকে? এই ছেলেটা হচ্ছে শান্ত, আমার বয়ফ্রেন্ড। শান্ত, তোমাকে বলেছিলাম না
আমার এক মামাতো ভাই আছে, এটাই হচ্ছে আমার মামাতো ভাই। তা বাসা পেয়েছিস নাকি তুই? হ্যাঁ, বাসা পেয়েছি, এখন চলে যাব। যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন দিস। এই বলে নীল ওই বাড়ি থেকে চলে আসলো বাহিরে। একবার পেছনে ঘুরে তাকিয়ে দেখে মারিয়া দরজা বন্ধ করে চলে গেছে। নীল ওইখান থেকে চলে আসলো ওই বাড়িতে। বাড়িওয়ালার কাছে থেকে চাবিটা নিয়ে নীল বলতে লাগলো, চাচা, আমি এখন একটু বাইরে যাব, কারণ আমি খাবার নিয়ে আসি নাই তো। আপনি দরজাটা বন্ধ করবেন না? 10 মিনিট সময় লাগবে খাবারটা নিয়ে আসার জন্য। খাবার নিয়ে আসতে হবে না, আজকে না হয় তুমি আমাদের সাথে খাবার খেয়ে নিবে। এই বলে বাড়িওয়ালা চলে গেল বাড়ির ভেতরে। এদিকে নীল চলে আসলো তার রুমে, সকল কিছু গুছিয়ে বসে আছে। এমন সময় বাড়িওয়ালা আসলো আর বলতে লাগলো, নীল, আমাদের সাথে আসো, তোমার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম খাবার খাবো বলে, কিন্তু তুমি তো আসলে না। আসলে এতক্ষণ ঘরটা গুছিয়ে রাখছিলাম তো, এর জন্য আর কি আমি যেতে পারি নাই। চলেন এখন যাই তাহলে। এই বলে নীল চলে আসলো বাড়িওয়ালার সাথে তাদের বাসায়। খাওয়া দাওয়া করে চলে আসলো আবার তার রুমে। বিছানায় শুয়ে আছে, এমন সময় তার মেসেজ আসলো। তাকিয়ে দেখে সজীব মেসেজ দিয়েছে। কিরে, কি করিস? একসাথে আছিস নাকি আলাদা হয়ে গেছিস? এই তো একসাথেই আছি। সারা দিন বাড়িটা গুছিয়েছে তো, অনেক ক্লান্ত, কালকে কথা হবে। এখন তাহলে আমি ঘুমালাম। ঠিক আছে, তুই তাহলে ঘুমা। নীল মেসেঞ্জার থেকে বের হয়ে ঘুমের দেশে পাড়ি জমালো, কারণ কালকে সকালে একটা ইন্টারভিউ আছে। তার যদি টিকে যায় তাহলে কাজটা পেয়ে যাবে। এদিকে মারিয়া শান্তর সাথে বসে আছে সোফায়। এমন সময় শান্ত মারিয়াকে জড়িয়ে ধরে বলতে লাগলো, মারিয়া, আমরা কবে বিয়ে করব? তুমি যেদিন বলবে ওই দিন আমরা বিয়ে করব। আর আমি তো মাত্র ঢাকায় এসেছি, কিছুদিন পর না হয় আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করে নেব। ঠিক আছে, এখন তাহলে আমি বাসায় চলে যাই, অনেক রাত হয়েছে, সারাদিন তো ছিলামই এই বাসায়, একটু আদরও করতে দাও নাই। যা করার সব বিয়ের পর করব, এর আগে কিছু করা যাবে না। এখন তাহলে তুমি যাও। শান্ত এখান থেকে চলে আসলো তাদের বাসায়। এদিকে মারিয়া রান্না ঘরে এসে দেখে নীল ফ্রিজে ডিম রেখে গেছে এবং কিছু সবজি এবং মাছও রেখে গেছে, যাতে খাইতে পারে মারিয়া। বেশ কিছুক্ষণের মধ্যে মারিয়া রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে তার রুমে গিয়ে ঘুমিয়ে গেল। এদিকে নীল কোথায় আছে, কি করতেছে, এটা তার জানার একদম দরকার নেই। পরের দিন সকাল 7টায় নীল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে আসলো অফিসের সামনে। এসে দেখা অনেক বড় লাইন। নীল লাইনে দাঁড়াতেই বেশ কিছুক্ষণ পর তার ডাক আসলো। ভেতরে ঢুকে কয়েকজনের সামনে বসে পড়লো নীল। তার সার্টিফিকেটগুলো দেখাতেই, কয়েকটা প্রশ্ন করতেই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিল। এমন কিছুক্ষণ অপেক্ষা করলো ওদের উত্তর শোনার জন্য। বেশ কিছুক্ষণ পর ওরা উত্তর দিয়ে দিল যে নীলের চাকরি হয়ে গেছে। এটা শুনে নীল মুচকি হেসে ওইখান থেকে চলে আসলো বাসায়, সাথে মিষ্টিও নিয়ে আসছে। বাড়িওয়ালাকে মিষ্টি খাইয়ে চলে আসলো তার রুমে। পকেট থেকে ফোনটা বের করে তাকিয়ে দেখে তার আব্বু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে তার আব্বু বলতে লাগলো, কিরে নীল, ঢাকায় গিয়েছিস আজকে 2 দিন হয়ে গেছে, আমাদেরকে একবারও ফোন দিয়ে জানানোর চিন্তা করলি না। মারিয়া কেমন আছে? আব্বু, জানানো দরকার ছিল কিন্তু সময় পাই নাই, কাজ করছিলাম তো এটার জন্য। আর আমি এখন বাহিরে আছি, মারিয়াকে ফোন দাও। মারিয়া খুব ভালো আছে। ঠিক আছে, আমি মারিয়াকে ফোন দিতেছি, দেখি মারিয়া কি করে। আর তাড়াতাড়ি বাসায় যা, মেয়েটা হয়তো একা। এইসব বলে ফোনটা কেটে দিল। এদিকে নীল মনে মনে বলতে লাগলো, আব্বু, তুমি যদি জানতে তাহলে কোনোদিন বলতে না সে আমার সাথে আছে নাকি একা আছে। এসব ভাবতে ভাবতে শুয়ে পড়ল নীল। বিকাল বেলা বাড়ি থেকে বের হয়ে নীল চলে আসলো একটা পার্কে, গাছতলায় একপাশে চুপচাপ বসে আছে একটা বেঞ্চের উপরে। এমন সময় একটা মেয়ে এসে বলতে লাগলো, এই যে মিস্টার, আপনি তো আজকে আরডিবি কোম্পানিতে চাকরি করার জন্য আবেদন করতে গিয়েছিলেন। নীলা মাথাটা উঁচু করে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে উদ্দেশ্য করে নীল বলতে লাগলো, হ্যাঁ আমি গিয়েছিলাম, কিন্তু আপনি আমাকে চিনলেন কি করে? আমাকে কি দেখেছেন কোথাও? হ্যাঁ দেখেছি, আজকে আমিও ইন্টারভিউ দিতে গিয়েছিলাম ওই অফিসে, আমারও চাকরি হয়েছে। কাল থেকে তো আমরা একসাথে কাজ করব। চলেন এক্ষুনি পরিচিত হয়ে নেই। আমি সাবিনা, আপনি? আমি হচ্ছি
নীল। নীল সাবিনার সাথে আরো কিছুক্ষণ গল্প করে চলে আসলো রাতে বাসায়। রাতে খাওয়া দাওয়া করে ঘুমের দেশে পাড়ি জমালো নীল। পরের দিন সকাল 8টায় নীল চলে আসলো অফিসে, কারণ 8:30 থেকে তার অফিস। নীল, সাবিনা এবং আরো কয়েকজন লোক বসে আছে। এমন সময় ম্যানেজার এসে বলতে লাগলো, আমাদের সবাইকে ভিতরে ডাকতেছে, স্যার বলেছে যাওয়ার জন্য এক্ষুনি। সবাই ম্যানেজারের কথা শুনে চলে আসলো বসের কেবিনে। কিছুক্ষণ পর বস তাদেরকে কিছু বলার পর যার যার কাজ বুঝিয়ে দিল। নীল চলে আসলো তার কেবিনে, বসে বসে কাজ করতেছে। এমন সময় তার কলটা বেজে উঠলো। পকেট থেকে ফোনটা বের করে তাকিয়ে দেখে আম্মু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে তার আম্মু বলতে লাগলো, কি রে নীল, মারিয়া ফোন তুলছে না কেন? এতক্ষণ ধরে ফোন দিয়েছি, একবারও ফোন রিসিভ করলো না। আম্মু, আমি তো বাসায় নেই, আমি অফিসে জয়েন করেছি। আর মারিয়া হয়তো কলেজে গিয়েছে ফোন বাসায় রেখে, এটার জন্য ফোন রিসিভ করতে পারে নাই। ও আচ্ছা, তাহলে তুই এক কাজ কর, রাতে ফোন দিস, মারিয়ার সাথে কথা বলবো। ঠিক আছে আম্মু, আমি ফোন দিব না তোমাকে। এই বলে নীলের আম্মু ফোনটা কেটে দিল। এদিকে নীল কাজের দিকে মনোযোগ দিল। দীর্ঘ 4 ঘন্টা কাজ করার পর নীল চলে আসলো ক্যান্টিনে। হালকা পাতলা নাস্তা করে আবারও তার কি বিনা সে কাজ শুরু করে দিল। সন্ধ্যা 7টা নীল চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে রাতের খাওয়া দাওয়া করে ঘুমের দেশে পাড়ি জমালো। এদিকে মারিয়া তার বয়ফ্রেন্ডকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। কিভাবে তাকে আদর করলে তার কাছে থাকে এবং আরও ছেলেদের সাথে কিভাবে রিলেশন করা যায়, এসব ভাবতেছে মারিয়া। এমন সময় তার ফোনটা বিজি বেজে উঠলো। তাকে দেখে নীলের আম্মু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে নীলের আম্মু বলতে লাগলো, কেমন আছিস মারিয়া? ঢাকায় যে গেলি, একবারও খোঁজ খবর নিলি না। একটু ব্যস্ত ছিলাম তো, এটার জন্য আর কি খোঁজ খবর নিতে পারি নাই। কেমন আছো আম্মু? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নীলের সাথে কথা হয়েছে, সে তো কাজে গিয়েছে, আসতে আসতে সময় লাগবে। হ্যাঁ, নীলের সাথে আমার কথা হয়েছে, সে বলেছে যে তোর সাথে কথা বলার জন্য। আচ্ছা ঠিক আছে, ঠিক মতো খাওয়া দাওয়া করবি, আর যেটা লাগবে তুই নীলকে বলবি, সে এনে দিতে না পারলে আমাকে ফোন দিস, আমি টাকা পাঠিয়ে দিব, তুই নিয়ে আসিস। ঠিক আছে আম্মু, এখন তাহলে ফোন রাখলাম। এই বলে মারিয়া কলটা কেটে দিল। এদিকে নীল অফিস থেকে এসে ফ্রেশ হয়ে রান্না করে খাবার খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে বসে আছে নীল। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকে দেখে মারিয়া কল দিয়েছে। কলটা রিসিভ করতে ওই পাশ থেকে মারিয়া বলতে লাগলো, নীল, আমার 10,000 টাকা লাগবে। তোর কাছে থাকলে 10,000 টাকা দিয়ে দে, আর না থাকলে আম্মুর কাছে যা, আম্মু পাঠিয়ে দিবে বলেছে। হঠাৎ এত টাকা দিয়ে তুই কি করবি? আমার টাকার প্রয়োজন নেই, তোর দরকার পড়েছে তুই যা, আমি চাইতে পারবো না। ফোন রাখলাম এখন। আর আমাকে ফোন দিস কেন? তুই না তোর বয়ফ্রেন্ডকে নিয়ে আসিস, আমাকে কখনো ফোন দিবি না। এই কালো ছেলেটা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। কেন যে বিয়ে করতে গেলাম? আমার পেছনে তো 1000 ছেলেরা ঘুরতেছে। এইসব বলতেছে মনে মনে আর নীলকে গালি দিতেছে। বেশ কিছুক্ষণ গালি দেওয়ার পর মারিয়া ঘুমের দেশে পাড়ি জমালো। এদিকে নীল বিছানায় শুয়ে পড়তেই সারাদিনের ক্লান্তি নিয়ে ঘুম চলে আসলো তার চোখে। কখন যে ঘুমিয়ে গেছে টের পায় নাই সে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে চলে গেল অফিসে। বসে বসে কাজ করতেছে। এমন সময় তার বসের ডাক পড়লো। নীল চলে আসলো তার বসের কেবিনে আর বলতে লাগলো, স্যার আমাকে ডেকেছেন নাকি? হ্যাঁ নেই, তোমাকে আমি ডেকেছি। তোমাকে আমার সাথে লন্ডনে যেতে হবে আমার অফিসের কাজে। তোমাকে এই 2-3 দিন দেখলাম, তুমি খুব ভালো এক্সপার্ট হয়ে গেছো কাজে, আর মনে হচ্ছে তুমি এসব কাজ আরো আগে করেছো। না স্যার, আমি এসব কাজ আরো আগে করি নাই, তবে অনলাইনে আমি এসব কাজ শিখেছিলাম, তাই আর কি পারি। আর স্যার আমার তো পাসপোর্ট নেই, আমি কিভাবে যাব? ও আচ্ছা, তাহলে চলো তোমার পাসপোর্ট আগে বানিয়ে আনি, এরপর না হয় তোমাকে নিয়ে লন্ডনে যাব। ঠিক আছে স্যার, তবে আমার 2টা কাজ রয়েছে, ওই 2টা কাজ শেষ করে ফেলি, 2 ঘন্টা সময় লাগবে, এরপর না হয় যাওয়া যাবে। ঠিক আছে, তুমি তাহলে কাজ করো, আমিও আমার এই ফাইলটার কাজ শেষ করে ফেলি, এরপর তোমাকে নিয়ে যাওয়া যাবে।
নীল চলে আসলো তার কেবিনে। দীর্ঘ 2 ঘন্টা কাজ করার পর নীল ফাইলগুলো নিয়ে চলে আসলো তার বসের কেবিনে। বসকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে বসের সাথে চলে আসলো পাসপোর্ট করার জন্য। দীর্ঘ 1 ঘন্টার মধ্যে পাসপোর্টের আবেদন করা হয়ে গেছে। কালকে পাসপোর্টের জন্য ফিঙ্গার দিতে হবে। আসলাম, তুমি এক কাজ করো, পাসপোর্টটা তো বানাবে, পাসপোর্ট আস্তে আস্তে তো 1 মাস সময় লাগবে। তুমি পাসপোর্টের একটা পিক আমাকে দিয়ে দাও, যাতে আমি বিমানবন্দরে এটা দেখিয়ে এরপর ভিতরে যেতে পারি তাকে নিয়ে। বেশি সময় লাগবে না, 3 দিন সময় দেন, আমি করে আনতেছি। কালকে ফিঙ্গার দিলে 2 দিন পর পাসপোর্ট দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে 3-4 দিন পর আমরা আবার আসবো। এখন যাই তাহলে। বস আর নীল চলে আসলো আবার অফিসে। দুইজন বসে কথা বলতেছে। এমন সময় নীলের বস বলতে লাগলো, নীল, তুমি তো ঢাকা শহরে একা থাকো তাই না? জি স্যার, আমি ঢাকা শহরে একা থাকি। কেন স্যার? না, এমনিতেই জিজ্ঞেস করলাম। আচ্ছা, আজকে তো আর তেমন কাজ নেই, তুমি চাইলে বাসায় চলে আসতে পারো। ঠিক আছে স্যার, আর আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ছুটি দেওয়ার জন্য। এই বলে নীল এখান থেকে চলে আসলো তার কেবিনে। তার ব্যাগটা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণের মধ্যে নীল চলে আসলো বাড়িতে। দীর্ঘ 3 ঘন্টা পর নীল বাড়িতে এসে গোসল করে বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার আম্মু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওইদিকে থেকে তার আম্মু বলতে লাগলো, কি রে নীল, তোদের টাকা লাগবে, তুই চাসনি কেন? মারিয়া যদি আমাকে না বলতো তাহলে তো তুই আমাকে কখনোই বলতি না। কে বলেছে আম্মু আমাদের টাকা লাগবে? আমার কাছে যথেষ্ট পরিমাণে টাকা আছে, আর আমার টাকা লাগবে না, টাকা লাগবে মারিয়ার। তোমরা চাইলে তাকে দিতে পারো, আর আমি এখন অফিসে আছি, আমাকে ফোন দিয়ে বিরক্ত করবে না। এই বলে নীল রাগে গলায় তার আম্মুকে এইসব বলে কলটা কেটে দিল। ওইদিকে নীলের আম্মু মারিয়াকে ফোন দিয়ে মারিয়ার নাম্বারে টাকাগুলো পাঠিয়ে দিল। দেখতে দেখতে কেটে গেল রাত। পরের দিন সকালে 7টা। নীল তাড়াতাড়ি চলে আসলো পাসপোর্ট অফিসে। ফিঙ্গার দিয়ে আবারও তার অফিসের দিকে রওনা দিল। দীর্ঘ 20 মিনিট পর চলে আসলো অফিসে। নীলকে এত দেরিতে আসতে দেখে তার বস বলতে লাগলো, কি ব্যাপার নীল, আজকে তোমার এত দেরি হচ্ছে কেন? কোথাও গিয়েছিলে নাকি? জি বস, আজকে তো আমার ফিঙ্গার দেওয়ার কথা ছিল, পাসপোর্টের ফিঙ্গার দিয়ে আসলাম। ও, আমি ভুলে গেছি। যাও, এখন গিয়ে কাজ করো। তোমার কেবিনে ফাইল রাখা আছে 4টা, যদি পারো তাহলে আজকের মধ্যেই শেষ করে দিও, আর না পারলেও সমস্যা নেই, কালকে শেষ করতে পারবে। ঠিক আছে স্যার, আমি আজকের মধ্যে শেষ করে দিব। এই বলে নীল চলে আসলো তার কেবিনে। বসে বসে কাজ করতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে মারিয়া কল দিয়েছে। এটা দেখে ফোনটা বন্ধ করে রেখে দিল নীল। এদিকে মারিয়া বিছানায় উপর চুপচাপ বসে মনে মনে বলতে লাগলো, এই নীলটা আবার ফোন বন্ধ করে রেখেছে কেন? এইদিকে শান্ত কল রিসিভ করতেছে না, কিভাবে যে একা একা বাইরে যাই? যাই হয়ে যাক, আমি তো আজকে একা বাইরে বের হব। এইসব বলে মারিয়া বাড়ি থেকে বের হয়ে চলে আসলো একটা পার্কে। চুপচাপ বসে আছে একটা গাছের নিচে। এমন সময় একটা ছেলে আসলো মারিয়ার সামনে দাঁড়িয়ে মারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই যে আপু, আপনি কি সিঙ্গেল? মারিয়া একবার ছেলেটার দিকে তাকিয়ে দেখে ছেলেটা বেশ স্মার্ট। মারিয়া ছেলেটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হ্যাঁ আমি সিঙ্গেল, তো কি হয়েছে? না, তেমন কিছু হয় নাই। সত্যি বলতে আপনাকে আমার ভালো লেগে গেছে। আপনার সাথে রিলেশন করব। আমার সাথে রিলেশন করবেন আপনি? রিলেশন? আমার এসব ভালো লাগে না। তবে আপনি চাইলে 2-3 দিন ঘুরে ঘুরে দেখতে পারেন। যদি আপনার জন্য আমার মন টানে তাহলে অবশ্যই আপনার সাথে রিলেশন করব। তাহলে আপনার ফোন নাম্বারটা দেন, রাতে আপনার সাথে কথা বলবো। ঠিক আছে, রাতে না হয় কথা হবে। এই নেন আমার ফোন নাম্বার। সাইফ মারিয়ার সাথে আরো কিছুক্ষণ কথা বলে ওইখান থেকে চলে আসলো মারিয়া তার বাড়িতে। রাতে খাওয়া দাওয়া করে মারিয়ার সোফায় বসে মনে মনে বলতে লাগলো, না, আমি ফোন দিব না ছেলেটাকে। আমি যদি ফোন দিই তাহলে ছেলেটা ভাববে যে আমি তার উপর ফিদা হয়ে গেছি। দেখি ছেলেটা কল দেয় কিনা। মারিয়া অপেক্ষা করতে লাগলো সাইফের জন্য। প্রায় 1 ঘন্টা পর সাইফ কল দিল। কলটা রিসিভ করে সাইফের সাথে মিষ্টি গলায় কথা বলতে লাগলো মারিয়া। এদিকে নিয়ে তার অফিসের কাজ শেষ করে রাতে বাসায় ফিরে খাওয়া দাওয়া করে প্রতিদিনের মতো আবারও ঘুমের দেশে পাড়ি জমালো।
দেখতে দেখতে এইভাবে কেটে গেল 2 দিন। নীল তার বসের কেবিনে বসে আছে, এমন সময় তার বস বলতে লাগলো, নীল, তোমার সকল জামা কাপড় গুছিয়ে নিয়ে চলে আসো। আজকে রাতে 10টার দিকে আমাদের ফ্লাইট। আমরা লন্ডনে 10 দিন থাকবো। ওইখানে আমার 20 থেকে 25টা অফিস আছে এটার জন্য। ঠিক আছে স্যার, আমি তাহলে এখন বাড়ি থেকে সকল কিছু গুছিয়ে নিয়ে আসি। এই বলে নীল চলে আসলো বাসায়। সকল কিছু গুছিয়ে নিয়ে তার বাড়িওয়ালার দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেলে দিতেই তার বাড়িওয়ালা এসে দরজা খুললো। নীলকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার নীল, তুমি এরকম ভাবে লাগেজপত্র গুছিয়ে কোথায় যাইতেছো? আঙ্কেল, আমি তো 10 দিনের জন্য লন্ডনে যাইতেছি। 10 দিন আমি বাড়িতে থাকবো না, এটা বলার জন্য আপনার কাছে আসলাম। ও আচ্ছা, ঠিক আছে, যাও তাহলে তুমি। নীল বাড়িওয়ালার সাথে কথা বলে চলে আসলো অফিসে। সন্ধ্যা 7টায় তার বস এবং নীল চলে আসলো এয়ারপোর্টে। সকল কিছু দেখিয়ে দুইজন কিছুক্ষণ ঘুরঘুরি করে এরপর বিমানে এসে বসে পড়লো। রাত 10টায় বিমান ছেড়ে দিল। নীল চুপচাপ বসে আছে তার বসের পাশেই। এমন সময় তার বস বলতে লাগলো, নীল, কোনো সমস্যা হচ্ছে নাকি? সমস্যা হলে আমাকে জানাবে। তুমি মনে হয় এই প্রথম বিমানে উঠেছো। জি বস, আমি এই প্রথম বিমানে উঠেছি, আর এখন তেমন কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা হলে আমি আপনাকে জানাবো। এই বলে নীল আবারও বাহিরের দিকে দেখতে লাগলো। দীর্ঘ 6 ঘন্টা পর বিমানটি লন্ডনের বিমানবন্দরে এসে নামলো। সকল বোর্ডিং পাস কমপ্লিট করে চলে আসলো ওইখান থেকে নীলের বসের বাড়িতে। কলিং বেল দিতেই একটা মেয়ে এসে দরজা খুলে দিল। মারুফ চৌধুরীকে দেখিয়ে জড়িয়ে ধরে বলতে লাগলো, আব্বু কেমন আছো? অনেকদিন পর লন্ডনে আসলে। আর এই ছেলেটাকে? এই ছেলেটা হচ্ছে আমার অফিসের একজন খুব ভালো কর্মচারী, অনেক ভালো কাজ করে। এটার জন্য তাকে এখানে নিয়ে এসেছি। 10 দিন এখানে থাকবো। এই 10 দিনে নীল আমাকে সাহায্য করবে। যা তুই নীলকে একটা রুম দেখিয়ে দে, অনেক টায়ার্ড দুইজন। সাথী নীলকে নিয়ে চলে আসলো উপরের একটা রুমে। রুমটা দেখিয়ে দিয়ে সাথী আবারও চলে গেল। এদিকে নীল রুমের ভেতরে প্রবেশ করে ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় তার রুমে প্রবেশ করলো মারুফ চৌধুরী। মারুফ হচ্ছে নীলের অফিসের বস। নীলকে দেখে বলতে লাগলো, নীল, আমার সাথে আসো, খাওয়া দাওয়া করবে, এরপর না হয় একটু ঘুমাবে। স্যার, এখন আমার একদম ক্ষুধা নেই। আমি এখন কোনো কিছু খেতে পারবো না। এখন একটু ঘুমাই। ঠিক আছে, তাহলে তুমি ঘুমাও। নীল ঘুমের দেশে পাড়ি জমালো। ওইদিকে নীলের বস নিচে আসতেই সাথী বলতে লাগলো, আব্বু ছেলেটাকে এখানে আনার উদ্দেশ্য কি তোমার? তুমি কোনো উদ্দেশ্য ছাড়া তো কাউকে এ বাড়িতে নিয়ে আসো না। ছেলেটা খুবই ভালো, তোর সাথে অনেক ভালো মানাবে। এটার জন্য আমি তাকে নিয়ে এসেছি, তোর সাথে বিয়ে দিয়ে দেব। সরি আব্বু, আমি তোমার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে পারবো না। আমি এখানকার একজন ছেলেকে পছন্দ করি। আচ্ছা, তুই যেহেতু পছন্দ করিস তাহলে আমি তোর পছন্দের বারণ করব না। ছেলেটাকে নিয়ে আয়, আমি ছেলেটার সাথে কথা বলবো। তোরও তো বিয়ের বয়স হয়ে যাইতেছে। আমি ছেলেটার সাথে কথা বলে রাখি। 2-3 দিন পর না হয় ছেলেটার আব্বু আম্মুর সাথে কথা বলে তোদের বিয়েটা ফাইনাল করে ফেলবো। ঠিক আছে আব্বু, এখন তুমি গিয়ে রেস্ট করো। অনেক দূর থেকে এসেছো জার্নি করে। মারুফ চলে আসলো তার রুমে। শরীরটা এলিয়ে দিতেই ঘুম চলে আসলো তার। এদিকে নীল ঘুম থেকে উঠে বেলকনিতে এসে দাঁড়াতে বাইরের সুন্দর অপরূপ দৃশ্য দেখে মনোমুগ্ধকর হয়ে গেল। নীল তার একটা ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিল। ওইদিকে মারিয়া ফেসবুকিং করতেছে। এমন সময় নীলের প্রোফাইল পাল্টানো দেখে নীলের আইডিতে কি মনে করে যেন ঢুকে দেখে লন্ডনের এই রকম ছবি আপলোড করেছে। এটা দেখে মারিয়া তাড়াতাড়ি করে মেসেজ দিল নীলকে। এদিকে নীল জানতো সে মেসেজ দিবে। নীল সেই পরিস্থিতি নিয়ে বসেছিল যাতে তার রিপ্লাই দিতে পারে। কি ব্যাপার নীল, তুমি কি লন্ডনে গেছো নাকি? হ্যাঁ, আমি এখন লন্ডনে আছি। এটার জন্যই তো পিক আপলোড করলাম। কেন, আপনি পিক দেখে বুঝতে পারছেন না নাকি যে এটা লন্ডন? না, আমি পিক দেখে বুঝতে পারছি না এটা লন্ডন। আর আমার বিশ্বাস হচ্ছে না তোর মতো একটা কালো ছেলেকে কেউ আবার লন্ডনে নিয়ে যাবে। এটা কখনোই সম্ভব না। তুই আমাকে ভিডিও কল কর, আমি দেখব।
নীল মুচকি একটা হাসি দিয়ে মারিয়াকে ভিডিও কল করে বেলকনিতে দাঁড়িয়ে আশেপাশে সকল কিছু দেখাতে লাগলো। এদিকে মারিয়া তো আকাশ থেকে পড়ার উপক্রম। মারিয়া নীলকে বলতে লাগলো, তোর মতো কালো ছেলেকে লন্ডনে নিয়ে গেছে কে? আমিও লন্ডনে যাব, আমার লন্ডন যাওয়ার ব্যবস্থা কর। তোর মতো লোভী এবং অহংকারী নিয়ে কোনোদিন লন্ডনে আসতে পারবে না। আর আমি ব্যবস্থা করব কেন? তোর বয়ফ্রেন্ড আছে না হাজার হাজার, তাদেরকে বল টাকা দিয়ে তোকে লন্ডনে পাঠানোর জন্য। ফোন রাখ কুত্তার বাচ্চা। নীল একটা গালি দিয়ে ফোনটা রেখে দিল। এইদিকে মারিয়া কি করবে বুঝে উঠতে পারছে না। রাগে সে নিজের মাথার চুল নিজেই ছিঁড়ছে। মারিয়া কল দিল নীলের আম্মুর কাছে। এদিকে নীলের আম্মু বসে বসে চা খাইতেছে। এমন সময় মারিয়ার কল পেয়ে মুচকি একটা হাসি দিয়ে ফোনটা রিসিভ করলো আর বলতে লাগলো, কি ব্যাপার মারিয়া, তুমি হঠাৎ এই সময় কল দিয়েছো? নীলের সাথে তোমার কিছু হয়েছে নাকি? আম্মু, নীল আমাকে ছেড়ে লন্ডনে চলে গেছে। প্লিজ তাকে বলেন যে আমাকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য। কি বলতেছো তুমি এসব? নীল লন্ডনে যাবে কি করে? তার তো এখনো পাসপোর্ট তৈরি করা হয় নাই। সে তো লন্ডনে যেতে পারবে না। হয়তো তোমার সাথে মজা করেছে। নীল আমার সাথে মজা করে নাই, নীল সত্যিই লন্ডনে গেছে। আমি তাকে ভিডিও কলে দেখেছি, সে লন্ডনে আছে। এখন আপনি নীলকে ফোন দেন, তাহলে বুঝতে পারবেন সে কোথায় আছে। মারিয়ার কলটা কেটে দিতেই ওইদিকে নীল এর আম্মু কল দিয়ে নীলকে। বেশ কিছুক্ষণ পর নীল কলটা রিসিভ করে তার আম্মুকে কোনো কথা বলতে না দিয়ে সে বলতে লাগলো, আম্মু শোনো, তোমরা আমার জীবনটা একেবারে নষ্ট করে দিয়েছো এই মারিয়ার সাথে আমাকে বিয়ে দিয়ে। তোমরা তো তার ক্যারেক্টার সম্পর্কে কিছু জানো না। সে ঢাকায় এসেছে ছেলেদের সাথে মেলামেশা করার জন্য। আমি তার সাথে থাকি না। যতদিন কল দিয়েছো আমি তোমাকে মিথ্যা কথা বলেছি। তুমি যদি আমার কথা বিশ্বাস না করো, আমাদের পাশের বাসার আরিয়ান আঙ্কেলকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারো আমি ওই বাসায় থাকি নাকি। শেষ কথা তোমাদেরকে বলে দিলাম, এই মারিয়া যদি আমাকে আর কোনোদিন ফোন দেয় তাহলে তোমাদের সাথেও আমি যোগাযোগ বন্ধ করব এবং মারিয়ার সাথে বন্ধুত্ব করব। বাবা, আমার আর বুঝতে বাকি নেই। তুই রাগ করিস না প্লিজ। কাজ কর, তুই লন্ডন থেকে বাড়িতে আয়। এরপর আমি দেখছি কি করা যায়। আমি তোর আব্বুর সাথে এইসব নিয়ে আলোচনা করতেছি, দেখি তোর আব্বু কি বলে। এই বলে নীলের আম্মু কলটা কেটে দিল। এদিকে নীল চুপচাপ বিছানায় শুয়ে আছে। এমন সময় তার রুমে প্রবেশ করলো সাথী। সাথীকে দেখে নীল উঠে বসলো আর বলতে লাগলো, আপনি এই সময় এখানে? বস কোথায় ঘুমাচ্ছে নাকি উনি? হ্যাঁ আব্বু ঘুমাচ্ছে। আমি আসলাম আপনার সাথে কিছুক্ষণ গল্প করার জন্য। আমার সাথে গল্প করবেন তো নাকি করবেন না? অবশ্যই গল্প করব, আসেন এখানে বসেন। নীল সাথে সাথে বসে গল্প করতে লাগলো। বেশ কিছুক্ষণ গল্প করার পর নীলের রুমে প্রবেশ করলো মারুফ চৌধুরী। দুজনকে দেখে মারুফ বলতে লাগলো, বাহ, দুজন তো খুব মিলে গেছো। সাথে তুই এক কাজ কর, নীল তো লন্ডনে এসেছে নতুন, তাকে নিয়ে কিছু জায়গা ঘুরে আয়। কালকে থেকে কাজ শুরু করব অফিসের। ঠিক আছে আব্বু, যাইতেছি। নীল তুমি রেডি হয়ে নাও। আজকে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে তোমায় পরিচয় করিয়ে দিব এবং অনেক জায়গায় ঘুরোঘুরি করব তিনজন মিলে। মারুফ সামনে এরকম কথা শুনে নীল তো পুরো অবাক হয়ে তার বসের মুখের দিকে তাকিয়ে আছে। সাথী নীলকে নিয়ে চলে আসলো একটা কফি শপে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর সাথী বয়ফ্রেন্ড আসলো। সাথী তার বয়ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিল নীলকে। সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাসায় আসলো সাথী এবং নীল। দুজনকে দেখে মারুফ চৌধুরী বলতে লাগলো, বাহ, আজকে তো দেখি সারাদিন ঘোরাঘুরি করেছো। কেমন লাগলো নীল তোমার কাছে এই লন্ডনটা? অনেক সুন্দর এই লন্ডনটা, আগে কখনো আসি নাই তো তাই খুব ভালো লাগছে। কাল থেকে কাজ শুরু করবেন? হ্যাঁ, কাল থেকে কাজ শুরু করব। অনেক কাজের চাপ থাকবে, তোমাকে নিয়ে হয়তো সেরকমভাবে ঘোরাঘুরি করতে পারবে না। সমস্যা নেই স্যার, আমি তো ঘোরাঘুরি করার জন্য আসি নাই, আমি তো কাজের জন্য এসেছি। কাজ শেষ করে যতক্ষণ সময় পাবো ততক্ষণ না হয় ঘোরাঘুরি করব। এই বলে নীল চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বসে আছে। চলুন নীলের আম্মু নীলের আব্বুকে কি বলছে। ওগো শুনছো, আমরা মনে হয় মারিয়ার সাথে নীলকে বিয়েটা দিয়ে অনেক বড় ভুল করে ফেলেছি। মানে তুমি সব কি বলতেছো? মারিয়ার সাথে নীলের বিয়েটা দিয়ে ভুল করেছো মানে? কি হয়েছে আমাকে বলো তো খুলে। নীল সব সময় ঠিক কথা বলতো। মারিয়ার চরিত্র খারাপ। সে ঢাকায় গিয়েছে ছেলেদের সাথে ঘোরাঘুরি করার জন্য। নীলের সাথে মারিয়া থাকে না,
আমি পাশের বাসায় আরিয়ান ভাইকে কল দিয়েছিলাম। আরিয়ান ভাই সব কিছু বলেছে। মারিয়া নাকি প্রতিদিন কয়েকটা ছেলেকে নিয়ে বাড়িতে বসে আড্ডা দেয় এবং কি কি করে এটা জানে না। এটা আমাকে নীল আগে বলে নেই কেন? তাহলে তো আমি আর নীলের সাথে মারিয়ার বিয়েটা ঠিক করতাম না। আচ্ছা, নীল তো লন্ডনে গেছে, আসো এরপর ব্যবস্থা করতেছি। নীল আমাকে আগেই বলেছিল, কিন্তু আমি তার কথা পাত্তা দেই নাই। নীলা আসুক, এরপর দুই পরিবার মিলে কথাবার্তা বলে কি করা যায়। এসব কথা বলছিল তার। ওইদিকে নীল রাতে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো তার। নীলের ঘুমের দেশে পাড়ি জমালো। ওইদিকে মারিয়া সাইফের সাথে এক বিছানায় শুয়ে আছে। সাইফ মারিয়ার উপরে। সাইফ, তুমি যে আমার সাথে এই শারীরিক সম্পর্ক করেছো, এরপর কি আমাকে বিয়ে করবে? তুমি যদি আমাকে বিয়ে না করো। আরে কে বলেছে আমি তোমাকে বিয়ে করব না? আমি সত্যিই তোমাকে ভালোবাসি এবং তোমাকে বিয়েও করব। কয়েকদিন অপেক্ষা করো, এরপর দেখতে পারবে। এসব বলতেছে মারিয়া উপরে শুয়ে। রাত প্রায় 12টা। সাইফ মারিয়ার উপরে থেকে উঠে ফ্রেশ হয়ে মারিয়ার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাসায়। ওইদিকে মারিয়া ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে যেই সাইফকে মেসেজ করতে যাবে, এমন সময় দেখতে পেল সাইফ তাকে ব্লক করে দিয়েছে। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার নাম্বার সকল জায়গা থেকে ব্লক দিয়েছে। এটা থেকে মারিয়ার মাথায় হাত পড়ে গেল। কি করবে বুঝে উঠতে পারছে না। আমার সাথে এত বড় একটা প্রতারণা করতে পারলো সাইফ? এটা একদম ঠিক করলো না। এখন আমি কি করি? আমি তো আমার সতীত্ব হারিয়ে ফেলেছি। নীল একটু কালো বলে তার সাথে আমি এত অন্যায় করেছি, এত অবহেলা করেছি। না, আমি এই সব কিছু ছেড়ে দিয়ে নীলের কাছে চলে যাব। এইসব বলছে মারিয়া আর কান্না করতেছে। পরদিন সকাল 7টায় মারিয়া সকল কিছু রেডি করে চলে আসলো নীলদের বাড়িতে। কলিং বেল দিতেই নীলের আম্মু এসে দরজা খুলে দিল। মারিয়াকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার মারিয়া, তুমি এ বাসায় এসেছো কেন? তুমি তোমাদের বাসায় যাও। তোমাকে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে অনেক বড় ভুল করেছি। আমার ছেলে আমাকে বলেছিল যে তুমি একটা খারাপ মেয়ে, কিন্তু আমরা বিশ্বাস করি নাই। তুমি আমার ভাইয়ের মেয়ে বলে বিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম এক বাড়িতে থাকো। প্লিজ আম্মু, আমাকে আপনার বাড়ি থেকে তাড়িয়ে দিবেন না। আমি এখন কোথায় যাব? আপনারা ছাড়া তো আর কেউ নেই। আমি আমার জীবন থেকে সবচাইতে বড় জিনিসটা হারিয়ে ফেলেছি। প্লিজ আমাকে আপনারা বাড়িতে ঢুকতে দেন। সরি, তোমাকে আর আমি এই বাড়িতে ঢুকতে দেব না, কারণ আমি বুঝে গেছি তুমি তোমার কি হারিয়ে ফেলেছো। আমার ছেলে তোমার সাথে এমন কি করেছিল? সামান্য একটু কালো বলে তুমি তাকে এত অবহেলা, এত অপমান করেছো। আমি আমার ছেলেকে অন্য জায়গায় বিয়ে দেবো, তবুও তোমার সাথে রাখবো না। এসব বলতেছে নীলের আম্মু। এমন সময় নীলের আব্বু আসলো। মারিয়াকে দেখে বলতে লাগলো, মারিয়া, তুই তোদের বাসায় চলে যা। আমাদের বাসায় তোর জায়গা নেই। আমরা তোর আব্বু আম্মুকে এখনো কিছু বলি নাই। ভালোই ভালোই বলতেছি, চলে যা। মারিয়া চলে আসলো তাদের বাসায়। হঠাৎ মারিয়াকে দেখে তার আম্মু বলতে লাগলো, কে রে মারিয়া, তুই বাসায় চলে আসলি যে? নীলের সাথে তোর কিছু হয়েছে নাকি? না আম্মু, নীলের সাথে কিছু হয় নাই। নীল তো লন্ডনে গেছে। এটার জন্য ঢাকায় একা একা ভালো লাগছিল না, তাই চলে এসেছি। ও আচ্ছা, যা ফ্রেশ হয়ে। অনেক দূর থেকে এসেছিস, কিছু খেয়ে নে। মারিয়া চলে আসলো ওয়াশরুমে। আয়নার সামনে দাঁড়াতেই তার মন বলতে লাগলো, তোর মতো বেহায়া মেয়ে আর কোনোদিন দেখি নাই। একটা ভালো ছেলের জীবন তুই নষ্ট করে দিয়েছিস। ছেলেটা তো তোকে নিয়ে সুখে থাকার চেষ্টা করেছিল, কিন্তু তুই পারলি না, ছেলেটাকে হারিয়ে ফেললি। মারিয়া ওয়াশরুমে কান্না করতে লাগলো। এদিকে কবিতা মারিয়ার রুমে এসে কখন থেকে বসে আছে। মারিয়া ওয়াশরুম থেকে বের হতেই কবিতা মারিয়ার চোখের দিকে তাকাতেই দেখতে পেল মারিয়ার চোখ মুখ ফুলে গেছে। এটা দেখে কবিতা বলতে লাগলো, কি ব্যাপার আপু, তোমার কি হয়েছে? তুমি কি ওয়াশরুমে এতক্ষণ কান্না করছিলে? প্রায় 20 মিনিটের মতো হয়ে গেছে তুমি ওয়াশরুমে ঢুকেছো। নিশ্চয়ই তুমি কান্না করছো। কি হয়েছে আমাকে বলো। আরে কিছুই হয় নাই, এমনিতেই ওয়াশরুমে এতক্ষণ ছিলাম। আমি জানি কিছু একটা হয়েছে, বলো কি হয়েছে আমাকে। আমি আমার জীবন থেকে অনেক বড় একটা জিনিস হারিয়ে ফেলেছি। আমি আমার জীবন থেকে নীলকে হারিয়ে ফেলেছি। আমি আমার সতীত্ব হারিয়ে ফেলেছি। মানে তুমি কি বলতেছো এসব? আমি তো তোমার কথার মানে কিছুই বুঝতে পারছি না। আমাকে সবকিছু খুলে বলো তো কি হয়েছে। মারিয়া কবিতাকে সবকিছু খুলে বলল। কবিতা সবকিছু শুনে মারিয়ার গালে ঠাস ঠাস করে চড় মারলো। মারিয়া তার বড় হলেও সে চড় মারলো আর বলতে লাগলো, তোমার মতো একটা বেহায়া মেয়েকে যে নীল ভাইয়া বিয়ে করেছে, এটাই অনেক। নীল ভাইয়া আসুক, এরপর হয়তো তোমার সাথে ডিভোর্স হয়ে যাবে। আমি নীলকে ছাড়া থাকতে পারবো না। এখন কি করব কবিতা, আমাকে একটু বল।
আব্বু আম্মু যদি জানতে পারে তাহলে তো আমাকে গলা টিপে মেরে ফেলবে। আব্বু আম্মু মরার কি দরকার? আমারই তো ইচ্ছে করতেছে তোমাকে গলা টিপে মেরে ফেলতে। তুমি এটা কিভাবে পারলে ছেলেটাকে এত কষ্ট দিতে? মানুষ পরিবর্তন হয়, নীল ভাইয়া দেখবে অনেক পরিবর্তন হয়েছে। সব সময় চেহারা দেখে মানুষকে বিবেচনা করা যায় না। আচ্ছা দেখি আব্বু আম্মু যদি জানতে পারে তাহলে কি করে, আমি তাদেরকে বুঝিয়ে বলবো না। এই বলে কবিতা চলে আসলো নিচে। এসে দেখে তার আব্বু আম্মু বসে আছে। কবিতাকে দেখে তার আব্বু আম্মু বলতে লাগলো, কিরে কবিতা, মারিয়া কোথা? সে আসলো না কেন নিচে? আপু অনেক দূর থেকে এসেছে তো, খুব টায়ার্ড, এটার জন্য আসে নাই। আব্বু, তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা ছিল, তুমি আপুকে কিছু করবে না তো? না, তোর আপুকে কিছু করব না, বল কি হয়েছে? আসলে আব্বু, নীল ভাইয়ের সাথে আপু এতদিন থাকে নাই, অন্য ছেলেদের সাথে এক বাড়িতেই ছিল। আর আপু একটা ছেলের সাথে শারীরিক সম্পর্ক করেছে। ওই ছেলেটা আপুকে ধোকা দিয়ে চলে গেছে। নীল ভাইয়া এসব আগে থেকেই জানে। তোমাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু তোমরা নীল ভাইয়ের জীবনটা শেষ করে দিয়েছো। মানে তুই এসব কি বলতেছিস মারিয়া? এতদিন নীলের সাথে থাকে নাই? নীলা আমাদের এই কথা বলে নাই কেন? তোদেরকে কিভাবে বলবে? তোরা যদি কষ্ট পাস এটার জন্য তোদেরকে বলে নাই। নীল তো আমাদেরকেও বলে নাই। আমরা জানতে পেরেছি পাশের বাসার আরিয়ান ভাইয়ের কাছ থেকে। উনি আমাদেরকে সব কিছু বলেছে। পরে নীলকে জিজ্ঞেস করেছি, নীল আমাদেরকে সকল কিছু খুলে বলেছে। কবিতা, মারিয়াকে ডাক দে, আমি মারিয়ার সাথে কথা বলবো। আমি দেখতে চাই মারিয়া কেন নিজের সাথে এরকম করছে। তার ভালোর জন্যই তো বিয়ে দিয়েছিলাম নীলের সাথে, কেন এরকমটা করলো? এইসব কথা বলতেছে মারিয়ার আব্বু। বেশ কিছুক্ষণ পর মারিয়া ভয়ে ভয়ে নিচে আসলো। নীলের আম্মু পাশে দাঁড়িয়ে রইল। মারিয়ার আব্বু উঠে গিয়ে ঠাস ঠাস করে মারিয়ার গালে চড় মারলো আর মারিয়ার গাল টিপে দিয়ে দূরে বলতে লাগলো, তোর মতো মেয়ের দরকার নেই আমার, তোকে মেরে ফেললে খুব ভালো হবে। তোর মতো কলঙ্কিত মেয়ের সাথে কে ঘর সংসার করবে? সবাই মারিয়ার আব্বু আম্মুকে সরানোর চেষ্টা করতেছে। বেশ কিছুক্ষণ পর মারিয়াকে ছেড়ে দিতেই মারিয়া তার গলা জড়িয়ে ধরে কাশতে লাগলো। আর 2 থেকে 3 মিনিট ধরলেই মরে যেত মারিয়া। এদিকে মারিয়া চুপচাপ দাঁড়িয়ে আছে, তার কাশছে। এমন সময় নীলের আব্বু বলতে লাগলো, মারিয়াকে মারলে তো আর কিছু সমাধান হবে না। এখন দুই পরিবার একসাথে মিলে এরপর কথা বলতে হবে। মারিয়া, আমরা তোমার কাছে এটা কখনো আশা করি নাই। ভাবছিলাম তোমরা দুইজন একসাথে থাকলে অনেক সুখী হবে, কিন্তু সুখ তো দূরের কথা, দুঃখ লেগে থাক কিন্তু সুখ তো দূরের কথা, দুঃখ লেগে থাকবে তোমাদের সংসারে। আচ্ছা, যা হবার হয়ে গেছে, এসব নিয়ে চিন্তা করে লাভ নেই। নীল লন্ডন থেকে বাড়িতে ফিরুক, এরপর না হয় দেখা যাবে কি করা যায়। এখন চলো আমার সাথে আমাদের বাড়িতে। এই বাড়িতে থাকলে তোমার আব্বু তোমাকে আবার মেরে ফেলার চেষ্টা করবে। এই বলে নীলের আব্বু মারিয়াকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। এদিকে নীল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলো তার বসের সাথে অফিসে। নীলকে পুরো অফিসে ঘুরে দেখিয়ে কাজ বুঝিয়ে দিতে লাগলো। দীর্ঘ 1 ঘন্টা বোঝানোর পর নীল কাজ বুঝে কাজ করতে লাগলো। বেশ কিছুক্ষণ কাজ করার পর নীল চলে আসলো কফি শপে। কফি খেয়ে আবারও অফিসে এসে কাজ করতেছে। কাজ করতে করতে কখন যে রাত হয়ে গেছে নীল টেরও পায় নাই। রাত 9টায় নীল চলে আসলো। তার বসের সাথে বাড়িতে খাওয়া দাওয়া করে বসে আছে। তার বসের সাথে এমন সময় তার বস বলতে লাগলো, নীল, আমার অফিসটা কেমন লাগলো তোমার? এরকম আরো 25টা অফিস আছে এই লন্ডনে, সব দেখাশোনা করে আমার বড় ভাই এবং সাথী। হ্যাঁ, অনেক সুন্দর। আজকে কাজ করে অনেক মজা পাইলাম। আর যে কাজগুলো দিয়েছেন এই কাজগুলো তো বাংলাদেশ থেকেই করা যাইতো, এখানে আসার দরকার ছিল না। অনলাইনের মাধ্যমে কাজগুলো করে দিলে শুধু কম্পিউটার থেকে ডকুমেন্টগুলো নিয়ে ফাইল বানিয়ে তাদেরকে দিয়ে দিত। হ্যাঁ, করতে পারতাম, কিন্তু তোমাকে অন্য একটা কাজের জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু সেই কাজটা আর হলো না। আমি আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু সে অন্য একটা ছেলেকে পছন্দ করে, এটার জন্য আর তাকে জোর করলাম না। এখন চলো খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়ি, কালকে তো আবার অফিসে যাইতে হবে। নীল এবং তার বস চলে আসলো নিচে। এসে দেখে সবাই বসে আছে খাবার টেবিলে। খাওয়া দাওয়া করে সবার সাথে বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে নিয়ে চলে আসলো তার রুমে। দেখতে দেখতে কেটে গেল 10 দিন। আজকে নীল তার বস চলে আসবে দেশে। সকল কিছু নিয়ে বসে আছে। রাত 12টার দিকে তাদের ফ্লাইট। এমন সময় নীলের বস বলতে লাগলো, নীল,
তুমি তোমার পরিবারের জন্য কিছু শপিং করে নাও, যেহেতু লন্ডনে এসেছো। স্যার, আমার কাছে এখন আপাতত টাকা নেই, তাই শপিং করতে পারবো না। আর এখান থেকে শপিং করা, দেশে থেকে শপিং করা একই কাজ। দেশ থেকে শপিং করে নিবনে। ঠিক আছে, তোর যা ইচ্ছে তাই করো। রাত 10টায় চলে আসলো লন্ডনের বিমানবন্দরে। বেশ কিছুক্ষণ ট্রেক করার পর নীল তার বস চলে আসলো। বিমানে আধা ঘন্টা বসে থাকার পর বিমান ছেড়ে দিল। বিমানের কর্মীরা সবাইকে খাবার দিয়ে দিল। সবাই খাওয়া দাওয়া করে টিভি দেখতে লাগলো এবং অনেকেই ঘুমিয়ে গেছে। দেখতে দেখতে 6 ঘন্টার পর বিমান এসে হজরত শাহজালাল বিমানবন্দরে ল্যান্ড করলো। নীল এবং তার বস যার যার বাসায় চলে গেল, কারণ সকাল হয়ে গেছে। আস্তে আস্তে নীল তার বাড়িতে এসে ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে তারা কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে তার আম্মু বলতে লাগলো, হ্যালো নীল, তুই একটু বাড়িতে আয় তো। সবার সাথে কথা বলে রেখেছি, তুই বাড়িতে আসলেই তুই যে সিদ্ধান্ত নিবি সেই সিদ্ধান্তই সবাই মেনে নেবে। ঠিক আছে আম্মু, আমি বিকালের দিকে আসতেছি। এখন তো মাত্র আসলাম। ঠিক আছে, তুই বিকেলের দিকে আসিস। এই বলে নীলের আম্মু কলটা কেটে দিল। ওইদিকে মারিয়া দরজা বন্ধ করে বসে আছে সেই কখন থেকে। একটানা 10 দিন না ঘুমানোর কারণে মারিয়ার চোখের নিচে কালি দাগ পড়ে গেছে। এদিকে নীল বিকেলবেলা চলে আসলো তাদের বাড়িতে। কলিং বেল দিতেই নীলের আম্মু এসে দরজা খুলে দিল। সবাই বসে আছে সোফায়। নীল সোফায় বসে তেই ওপর থেকে মারিয়া আসলো। মারিয়াকে দেখে নীল বলতে লাগলো, আম্মু, এই মেয়েটা কখন এসেছে? আর ওর চোখের নিচে কালি পড়ে আছে কেন? সে তো তার বয়ফ্রেন্ডের সাথে অনেক সুখে ছিল। আমার বাসায় তো তার জায়গা হওয়ার কথা না। এসব বলতেছে নীল। এমন সময় মারিয়া এসে নীলের পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। নীল লাথি মেরে মারিয়াকে সরিয়ে দিল তার কাছ থেকে, আর বলতে লাগলো, তোর মতো মেয়েকে যে বিয়ে করেছিলাম, এটাই 7 কপালের ভাগ্য ছিল তোর। আম্মু, তোমরা ডিভোর্স পেপার রেডি করো, আমি এই মেয়েকে ডিভোর্স দিব। নীল প্লিজ এরকমটা করো না, করলে আমার মেয়েটার জীবন শেষ হয়ে যাবে। প্লিজ শেষবার মতো মারিয়াকে একবার সুযোগ দাও, দেখবে মারিয়া একদম ঠিক হয়ে যাবে, আমি কথা দিলাম। আর যদি ঠিক না হয় তাহলে আমি নিজে মারিয়াকে গলা টিপে মেরে ফেলবো। বেশ কিছুক্ষণ নীল চুপ করে রইল, কিছু বলল না। প্রায় 10 মিনিট চুপ থাকার পর নীল বলতে লাগলো, আমি ওর সাথে থাকতে রাজি আছি। আমার কথা মেনে চলতে হবে। যদি আমার কথা মেনে চলতে পারে তাহলে আমি তাকে রাখবো। এখন থেকে তুমি যা বলবে আমি তাই শুনবো। বলো আমাকে কি করতে হবে। তোমার লেখাপড়া বন্ধ, তোমাকে আর লেখাপড়া করাবো না। সারাদিন বাড়িতে থাকতে হবে। যেদিন আমি ছুটি পাবো ওই দিন তোমাকে নিয়ে ঘুরতে যাব, এবং তোমার হাতে কোনো ফোন দেওয়া হবে না। যদি মানতে পারো তাহলে তুমি আমার সাথে থাকতে পারবে। হ্যাঁ, আমি রাজি আছি। তুমি যা বলবে এখন থেকে আমি তাই শুনবো। আমি আর পড়ালেখা করব না। ঠিক আছে, এখন চলো, আমার সাথে ঢাকা যেতে হবে। কালকে আমার অফিস আছে। আমি তোমাকে জাস্ট 1 মাস দেখব। যদি আবারও তুমি এরকম করো এবং আমি যদি কারো কাছে শুনতে পাই বাড়িতে কোনো ছেলে এসেছে, তাহলে আমি সাথে সাথে তোমাকে ডিভোর্স দিয়ে দিব। ঠিক আছে, আমি আমার সকল কিছু গুছিয়ে নিতেছি। এই বলে মারিয়া চলে গেল ওইখান থেকে তার রুমে। এদিকে নীল এখনো জানে না মারিয়া যে তার সবকিছু হারিয়ে ফেলেছে। কেউ কিছু বলেও নাই নীলকে। রাত 9টার সময় নীল মারিয়াকে নিয়ে চলে আসলো ঢাকায়। খাওয়া দাওয়া করে বসে আছে এমন সময় নীল মারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি তোমার সাথে 1 মাস কোনো শারীরিক সম্পর্ক করব না, তোমার থেকে দূরে থাকবো। তুমি বিছানায় থাকবে, আমি সুখেই থাকবো। যাও, এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। মারিয়া এসব নীলের চোখের দিকে তাকিয়ে চলে আসলো বিছানায়। এদিকে নীল সোফায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো তার। রাত প্রায় 1টা। মারিয়া আস্তে আস্তে বিছানা থেকে উঠে চলে আসলো নীলের কাছে। নীলের বুকের উপরে শুয়ে পড়লো। কখন যে ঘুমিয়ে গেছে টের পায় নাই মারিয়া। মাঝরাতেই নীলের ঘুম ভাঙতে দেখতে পেল মারিয়া তার বুকের ওপরে ঘুমিয়ে আছে। এটা দেখে নীল কিছু করলো না, মারিয়াকে জড়িয়ে ধরে নিল ও ঘুমিয়ে গেল। পরদিন সকালে মারিয়া তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নীলের জন্য রান্না করে বসে আছে। এমন সময় নীল আসলো নিচে, এসে দেখে সবকিছু রান্না করে বসে আছে মারিয়া। এইটা দেখে নীল বলতে লাগলো, বাহ, এত রান্না বুঝি তোমার বয়ফ্রেন্ডের জন্য করেছো? সে আসলে ভালোভাবে খাইয়ে দিও, আমি অফিসে গেলাম। আমি আপনার জন্য রান্না করেছি এত কষ্ট করে, আর আপনি আমাকে এসব বলতেছেন? প্লিজ এসব বলবেন না আমাকে আর। নীল কিছু বলল না, চুপচাপ খাবার টেবিলে বসে খাওয়া দাওয়া করে নিল।
খাওয়া দাওয়া শেষে করে চলে আসলো অফিসে। বিকেলে কাজ না থাকায় তার বসের কাছ থেকে ছুটি নিয়ে বাসায় আসতে দেখতে পেল মারিয়া বসে বসে টিভি দেখতেছে। মারিয়াকে দেখে নীল বলতে লাগলো, যাও রেডি হয়ে আসো, তোমাকে নিয়ে ঘুরতে যাব। আচ্ছা তুমি 5 মিনিট বসো এখানে, আমি রেডি হয়ে আসতেছি। এই বলে মারিয়া এক দৌড়ে চলে আসলো তার রুমে। কাল একটা বোরকা পরে নিচে এসে দেখে নীল বসে আছে। নীলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, চলো এখন আমি রেডি আছি। নীল মারিয়ার দিকে একবার তাকিয়ে মুচকি এসে মারিয়াকে নিয়ে চলে আসলো একটা পার্কে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে মারিয়া আর সাগর চলে আসলো বাসায়। দেখতে দেখতে কেটে গেল 1 মাস। মারিয়া অনেকটা পরিবর্তন হয়েছে এখন। সব সময় নীলের কাছে থাকার চেষ্টা করে। রাতে নীল বসে বসে কাজ করতেছে অফিসের। এমন সময় মারিয়া নীলকে পেছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, নীল তোমার জন্য কফি নিয়ে আসি। ঠিক আছে নিয়ে আসো। আর তুমি চাইলে এখন থেকে ফোন ইউজ করতে পারো, তবে কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবে না। জাস্ট হোয়াটসঅ্যাপ ব্যবহার করবে আব্বু আম্মুর সাথে কথা বলার জন্য। যদি মানতে পারো তাহলে ফোন ইউজ করবে, আর না মানতে পারলে ফোন ইউজ করবে না। ফোন ইউজ করার দরকার নেই, তোমার ফোন আছে। যখন আব্বু আম্মু ফোন দিবে তখন না হয় তাদের সাথে কথা বলবো তোমার ফোন দিয়ে। ঠিক আছে। মারিয়া চলে আসলো নিচে। নীলের জন্য কফি বানিয়ে উপরে এসে নীলকে কফি দিয়ে দিল। মারিয়াও কফি খাচ্ছে আর বারবার নীলের দিকে তাকাচ্ছে। এদিকে নীল বুঝতে পারছে মারিয়া কি চাইতেছে, কিন্তু নীল প্রকাশ করতেছে না। বেশ কিছুক্ষণ এভাবে যাওয়ার পর মারিয়া বলতে লাগলো, আর কতক্ষণ এইভাবে কাজ করবে? রাত তো অনেক হয়েছে, এখন ঘুমাতে আসো। তুমি ঘুমিয়ে পড়ো, অনেক বড় একটা প্রজেক্ট তো, কাজটা শেষ করে এরপর আমি ঘুমাবো। ঠিক আছে আমি ঘুমালাম তাহলে। এই বলে মারিয়া নীলের পাশে এসে শুয়ে পড়ল। এদিকে নীল কাজ করতেছে। আর রাত প্রায় 1টা। ঘড়ির দিকে তাকিয়ে দেখে নীল ল্যাপটপটা বন্ধ করে আস্তে আস্তে করে মারিয়ার কাছে এসে দেখতে লাগলো মারিয়া ঘুমিয়ে গেছে নাকি। মারিয়ার চোখে একটু হাত দিয়ে উপরের দিকে টান দিতেই দেখতে পেল মারিয়া একেবারে ঘুমিয়ে গেছে। এটা দেখে নীল আস্তে আস্তে করে মারিয়ার উপরে উঠে তার ঠোঁট ছোড়ায় চুমু দিতে লাগলো। বেশ কিছুক্ষণ এইভাবে চুমু দেওয়ার পর মারিয়া টের পেল যে নীল তাকে চুমু দিতেছে। এইটা দেখে মারিয়া বলতে লাগলো, কি ব্যাপার মিস্টার নীল সাহেব, আদর করবেন নাকি? আদর করলে তো আগে বলতে পারতেন, আমি রেডি হয়ে থাকতাম। হ্যাঁ আদর তো করবো, এখন রেডি হয়ে নাও, নীল শাড়িটা পরে আসবে। আমি তো শাড়ি পরতে পারি না, তুমি শাড়িটা পরিয়ে দাও। নীল মারিয়াকে দাঁড় করিয়ে ড্রয়ার থেকে শাড়িটা এনে শাড়িটা পরিয়ে দিতে লাগলো। বেশ কিছুক্ষণ পর শাড়িটা পরা শেষ করে নীল মারিয়াকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলতে লাগলো, দেখেছো তোমাকে কত সুন্দর লাগে? আমি হয়তো কালো, তোমার সাথে মানাবে না। প্লিজ নীল এইসব বলবে না। আমি তো এখন তোমার সাথে থাকতে শুরু করেছি, আর কালো আর সাদা চামড়ার মধ্যে কোনো তফাৎ নেই। মরে গেলে তো সবাইকেই কবরেই যেতে হবে। হ্যাঁ এটা তো যেতেই হবে। এসব বলতেছে নীল মারিয়াকে। প্লিজ কিছুক্ষণ আয়নার সামনে দাঁড় করিয়ে রেখে নীল মারিয়াকে নিয়ে বিছানায় চলে আসলো। আস্তে আস্তে করে মারিয়ার গালে, ঠোঁটে, কপালে, ঘাড়ে বিভিন্ন জায়গায় কিস করতে লাগলো নীল। এদিকে মারিয়া পুরো পাগল এর মতো আচরণ করতেছে আদরের জন্য। এইভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর নীল মারিয়ার নাভির কাছে এসে নাভিতে বড় করে একটা চুমু দিল। মারিয়া নীলকে তার নাভির সাথে চেপে ধরলো। এইভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর মারিয়া নীলকে বলতে লাগলো, আর কত এভাবে চুমু দিবে? তো আদর করো, আমার আর তর্স হয়েছে না, আদর করো প্লিজ। এই তো মহারানী, আদর করতেছি। এই বলে নীল মারিয়ার আস্তে আস্তে করে নীল মারিয়ার শরীরের সাথে মিশে যেতে লাগলো।